দিন স্বাধীনতা অর্জন করে প্রায় 54 বছর। এই 54 বছরে আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিসের কোনো নীতিমালা ওইভাবে হয়ে ওঠে নাই। ফলে যে সমস্যাগুলো আমাদের ভোগ করতে হচ্ছে তা হাস্যকরও বটে। আপনারা জেনে আশ্চর্য হবেন, অ্যাম্বুলেন্স ভাড়ায় চলতে পারবে না, সেটা সরকারি হোক বা বেসরকারি। এইভাবেই আমাদেরকে নিবন্ধন দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, অর্থাৎ বিআরটিএ। অথচ জাতীয় জরুরি সেবা অ্যাম্বুলেন্সকে সার্ভিস দিতে হইলে ভাড়া দিয়েই দিতে হয়। বাংলাদেশের যত ধরনের অ্যাম্বুলেন্স আছে সবাই ভাড়াই চলে, কিন্তু আমাদের নিবন্ধন দিচ্ছে আমরা ভাড়ায় চলতে পারবো না। অর্থাৎ নিবন্ধনের ভিত্তিতে যদি কথা বলতে চাই তাহলে আমরা অবৈধ, সোজা কথা। তো সে কারণেই আমি সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স মালিকদের পক্ষ থেকে হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করি। রিট পিটিশন অনুযায়ী কেন অ্যাম্বুলেন্স ভাড়ায় চলতে পারবে না এই মর্মে একটা রুল নিশি জারি হয় আমাদের রিটের এগেনস্টে। তো এটা প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে। এখানে প্রায় 11টা পার্টিস ছিল সরকারের, তাদের বিভিন্ন কোয়ারি মাননীয় কোর্ট চেয়েছেন, তারা কতটুকু দিয়েছেন আমরা ঠিক জানি না। তো যদি আমরা ভাড়াই চলতে না পারি তাহলে সেবা দিব কিভাবে? একটা গাড়ির দাম 30 থেকে 35 লক্ষ টাকা। অনেকে আমাদেরকে আগের যে সেবাটা ছিল তার সাথে তুলনা করেন, যে আগে আমরা বিভিন্ন গাড়ি কেটে অ্যাম্বুলেন্স বানাইছি বা বানাতাম। তো তাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই, 2015 সাল থেকে কাটা অ্যাম্বুলেন্স অর্থাৎ মাইক্রোবাস বা কনভার্টেড অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশন বিআরটিএ দেয় না। তো সেই ক্ষেত্রে আমরা বলবো 2015 সালের পর থেকে আমাদের যত অ্যাম্বুলেন্স আছে সবই বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী অ্যাম্বুলেন্সেই আমরা ইম্পোর্ট করি এবং সেটা অ্যাম্বুলেন্সেই নিবন্ধন হয়। কিন্তু দুঃখের বিষয় ওটাই বলতে চাইলাম যে অ্যাম্বুলেন্স ভাড়ায় চলতে পারবে না এই মর্মে নিবন্ধন দেওয়া হয়। তো এটা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছিলাম। তৎকালীন সরকারের সময়ও আমরা অনেকগুলা ভয়েস রাইজ করেছি। সেখানে যে বিষয়গুলো এসেছিল যে আমাদের বেশ কিছু বিষয়ে মামলা হয়, যেমন কেন ভাড়ায় চলি, এই ভাড়ায় চলার কারণে মামলা হচ্ছে, আমাদের সিটের কারণে মামলা হচ্ছে, কারণ বিআরটি আমাদের থোক বরাদ্দ মানে 12টা সিটের গাড়িকেও আমাদের 6টা সিটে নিবন্ধন দেয়। তো আসলে এই সিট একটা রোগীর ক্ষেত্রে একটা স্ট্রেট সিট দেওয়ার পরে অনেকগুলো সিট থাকে, প্রায় 7-8টা সিট থাকে। এইটা হলো রোগীরই তো সুবিধা। একটা রোগী যদি বহন হয় বা একটা লাশ যদি ওই অ্যাম্বুলেন্সে বহন হয়, দেখা গেছে এখান থেকে বরিশাল যায়, তার জন্য এডিশনাল বা অতিরিক্ত কোনো গাড়ি লাগতেছে না। অর্থাৎ একটা ভাড়াতেই সে তার পরিবার সহ, রোগী সহ বা লাশ সহ তার পরিবারে যেতে পারতেছে। এগুলা সরকার জানে, বোঝে, তারপরে আমাদেরকে মামলা দেয়। এখন আরেকটা কষ্টের বিষয় বলি, আমরা এআইটি দেই, অর্থাৎ অগ্রিম আয়কর দিই। অগ্রিম আয়কর কারা দিবে? যারা আয় করবে তারাই তো অগ্রিম আয়কর দিবে। তো আমাদের বলতেছে যে আমরা ভাড়ায় চলতে পারবো না, মানে আমরা আয় করতে পারবো না, আবার তারা আমাদের কাছ থেকে আবার আয়কর নিতেছে অগ্রিম। এই অসামঞ্জস্য বিষয়গুলা দীর্ঘদিন যাবৎ হয়ে আসতেছে। এর বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ করতেছি। এগুলা যেন বাস্তবায়ন না হয়, এগুলোর থেকে যেন সরকার বের হয়ে আসে, আমাদেরকে যেন সহজ করে দেয়, এই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কথাবার্তা বলতেছি। যেমন এর মধ্যে একটা ঘটনা আছে, আমরা যখন নীতিমালা চাইলাম বা সরকার আমাদেরকে যখন নীতিমালা করে দিল, সেই নীতিমালাটা যখন আসলো, এটা ছিল অ্যাম্বুলেন্স নীতিমালা 2023। এই নীতিমালার খসড়া প্রণয়ন হয়েছে। তো খসড়ার ভিতরে যেভাবে কথাগুলো উল্লেখ করা হয়েছে এগুলো খুবই দুঃখজনক। যেমন ব্যক্তি মালিকানাধীন কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস থাকবে না, নীতিমালার মধ্যে এই কথা বলা আছে। এখন বাংলাদেশে যে অ্যাম্বুলেন্স সার্ভিস পরিচালিত হচ্ছে প্রায় 99% ব্যক্তি মালিকানা অ্যাম্বুলেন্স। তো এই 99% ব্যক্তি মালিকানা অ্যাম্বুলেন্স অর্থাৎ 12,000-এর মধ্যে যদি 11,000-ই